সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা বিশ্লেষণের অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। আপনাদের সঙ্গে আছে আমি রিশান নাসরুল্লাহ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা উল্লেখযোগ্য সংবাদগুলো সহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করে থাকি। সেই পর্যালোচনায় অংশ নিতে আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। তারা হলেন মুফাজ্জল করিম, সাবেক সচিব ও রাষ্ট্রদূত, এবং অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা আলোচনা শুরু করব, তবে আলোচনা শুরুর আগে আমরা একটু উল্লেখযোগ্য সংবাদগুলো জেনে নিই। গেল দিনের উল্লেখযোগ্য সংবাদগুলোর মধ্যে রয়েছে রোববার বিকাল থেকে সারা দেশে অবরোধ কোটা বিরোধী শিক্ষার্থীদের, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিক্ষোভ দুপুরে। কোটা বিরোধী আন্দোলনের সমর্থন মির্জা ফখরুলের, নিজেরা ব্যর্থ হয়ে শিক্ষক শিক্ষার্থীদের ভর করেছে বিএনপি, বলেছেন ওবায়দুল কাদের। ৭৫-এর পর দেশের ইতিহাসই মুছে ফেলার চেষ্টা হয়েছে, বলেছেন প্রধানমন্ত্রী। টুঙ্গিপাড়ায় শুনলেন শিশু শিক্ষার্থীদের কথা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ২৪ কাঠা জমিতে বেনজিরের ডুপ্লেক্স বাড়ি জব্দ, জবরদখলের শিকার হয় স্থানীয়রা খুশি। কুড়িগ্রাম, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইলে পানিবন্দী লাখ মানুষ, বাড়ছে নদী ভাঙন। আগস্ট সেপ্টেম্বরও বন্যার আশঙ্কা। দেশের স্বাধীনতা রক্ষায় প্রয়োজনে আরেকবার যুদ্ধ করতেও প্রস্তুত মির্জা আব্বাস। খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানিকগঞ্জে বিএনপি সমাবেশ। নগরীর খাল দখলমুক্ত করার পথে বাধা কিছু প্রভাবশালী, বেকায়দায় ফেলছে ভূমিদস্যুরা, বলেছেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার তাপস। এই ছিল মোটা দাগে একটু উল্লেখযোগ্য সংবাদ। স্যার, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেটি হচ্ছে কোটা বিরোধী আন্দোলন এবং একই সঙ্গে পেনশন নিয়ে শিক্ষকদের আন্দোলন এই সময়টাতে। পাশাপাশি আসলে দুর্নীতি বিরোধী অভিযান, দুর্নীতির যে অভিযোগগুলো, অনিয়ম, সেগুলো তো রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করবো। স্যার, কোটা বিরোধী আন্দোলনটি এর আগে হয়েছিল এবং প্রধানমন্ত্রী একবার কিন্তু বলেছিলেন সংসদে যে কোটা আসলে রাখার দরকার, কি যদিও সেটি আর হয়নি। প্রায় ৫৬% কোটা রয়েছে আমাদের চাকরির ক্ষেত্রে, সেটি নিয়ে আসলে আন্দোলন, এবং তার বড় একটি অংশ মুক্তিযুদ্ধের কোটা নিয়ে। আচ্ছা, কোটার বিষয়টা এটা তো সমাধান হয়ে গেছিল এবং এটা একটা প্রজ্ঞাপনও সরকার বোধহয় জারি করেছিলেন, তাই না? যেটা সবাই সংশ্লিষ্ট সবাই মেনে নিয়েছিল। এবং আমি মনে করি এই পরিস্থিতি চলতে দেওয়া উচিত ছিল এবং এইভাবেই হঠাৎ করে বোঝা গেল না কেন জানি ওইটাকে বাতিল করে এখন আবার নতুন, তাতে গিয়ে ছাত্ররা, সাধারণ ছাত্ররা, ছাত্রছাত্রীরা তারা প্রতিবাদ মুখর হয়ে উঠেছে। এবং এমন না যে কিছু সংখ্যক, যা বোঝা যায় পত্রপত্রিকা থেকে কিংবা পুরো দেশ জুড়ে আন্দোলনটি চলছে, পুরো দেশে চলছে, একদম আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। প্রথম যেটা শাহবাগ কেন্দ্রিক ছিল বা ঢাকা কেন্দ্রিক, সেটা এখন ছড়িয়ে পড়ছে। তো এটা হঠাৎ করে কেন বাতিল করা হলো, এটা আমিও ঠিক বুঝতে পারছি না। কারণ কোটা জিনিসটাতে এই যে সাধারণ ছাত্রছাত্রী, তারা কখনো সমর্থন দেয় নাই। তারা যে কথাটা বলছে তাদের কথার মধ্যে কিন্তু যথেষ্ট যুক্তি আছে। তারা বলছে চাকরি দিবেন নিশ্চয়ই মেধার ভিত্তিতে দিতে হবে। আমার চাইতে যে বেশি মেধাবী, যে ভালো রেজাল্ট করবে, সে পাওয়া উচিত। বা আমি যদি তার পরীক্ষায়, নির্বাচনী পরীক্ষায় যে পরীক্ষার ভিত্তিতে চাকরি দেওয়া হয় প্রতিযোগিতামূলক, সেটা আমি যদি ওনার চাইতে কম মেধা সম্পন্ন হয়েও যদি আমি ভালো রেজাল্ট করি, তাহলে আমি পাবো, এটা স্বাভাবিক ব্যাপার। তা না, এখন নানা মার্ক পেয়েছে, দেখা যাচ্ছে যে হয়তো ১০০০ নম্বরের মধ্যে আমি পেয়েছি ৮০০ নম্বর, উনি পেয়েছেন ৭০০ নম্বর, কিন্তু কোটার জোরে তিনি আমাকে নিয়ে গিয়ে চাকরি পাচ্ছেন। আচ্ছা, এটার যে কত রকমের অসুবিধা সৃষ্টি করে সমাজে, বিশেষ করে মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে বিশাল রকমের হতাশা সৃষ্টি হয়। আমার একটা কথা হচ্ছে যে সরকার যে কারণে কোটা ই করে থাকুন না কেন, আবার নিয়ে আসুন না কেন এই ব্যবস্থা, উচিত ছিল যে এর আগে একটু যাচাই বাছাই করে নেওয়া, সংশ্লিষ্ট বিভিন্ন সংশ্লিষ্ট গ্রুপের সঙ্গে আলাপ আলোচনা করা। কিন্তু একটা টেন্ডেন্সি দেখা যায় ইদানিংকালে সরকারের, যে কোনো কিছু কারোর সঙ্গে তেমন আলাপ আলোচনা না করে নিজেরা ঝাঁপালন করেন। তাও যদি একটা খুব সক্রিয় একটা জাতীয় সংসদ থাকতো তাহলে একটা কথা ছিল। জাতীয় সংসদে তো এই সমস্ত গুরুত্বপূর্ণ বা এর চাইতে অধিকতর গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে তেমন আলাপ আলোচনা হয় না। হওয়ার যে সুযোগ নাই তা বলবো না, সুযোগ আছে, কিন্তু করবে কে? সেখানে 1%ও ইয়ে না। তো যাই হোক, আমি মনে করি পুরো জিনিসটা সরকারের উচিত নতুন করে ভাবনা চিন্তা করা এবং এটাকে আর বাড়তে না দেওয়া। কারণ এই ছাত্রছাত্রীদের যে মূল্যবান সময়টা রাজপথে ব্যয় করতে হচ্ছে, এটা তো কাঙ্ক্ষিত নয়, এটা তো স্বাধীনতা আন্দোলন নয়, এটা তো
ওই বিদেশি শাসনের বিরুদ্ধে মাথাচাড়া দিয়ে সমস্ত বাংলাদেশ জেগে উঠেছে, এরকম কিছু নয়। এটা হচ্ছে আমাদেরই সন্তান এবং আমাদেরই দেশ। তো আমাদের দেশের মঙ্গলের জন্য আমাদের সন্তানরা তারা তাদের মেধা, তাদের যোগ্যতা, দক্ষতা কিভাবে বিনিয়োগ করবে সেটাই দেখা উচিত। তো এটা আর বাড়তে দেওয়া উচিত না, কোনো পক্ষেরই না। খোলা মন নিয়ে আলাপ আলোচনাতে যাওয়া উচিত। তা না হলে পরে দেশের এই যে আমাদের তরুণদের ভবিষ্যৎটা একেবারে সর্বনাশ হয়ে যাবে। স্যার, এখানে তো আলাপ আলোচনার খুব বেশি দরকার নেই, সরকারের সিদ্ধান্তের উপরে আসলে নির্ভর করে যে এটি থাকার দরকার আছে কি আছে না। আচ্ছা, ধন্যবাদ। প্রথমে আমি ব্যক্তিগতভাবে প্রজাতন্ত্রের সকল চাকরি মেধার ভিত্তিতে হওয়া উচিত, আমি এটা বিশ্বাস করি, মনে করি। তারপরেও পৃথিবীর বিভিন্ন দেশে ডিসঅ্যাডভান্টেজ, অর্থাৎ আমরা মেধা যে চর্চা করব সবার জন্য সমান সুযোগ, আমাদের 37টা বা 27টা উপজেলা এখনো আছে দুর্গম, এগুলোতে ওইভাবে স্কুল কলেজ হয়নি। আমাদের উপজাতি যাদেরকে বলি ডিসঅ্যাডভান্টেজ অনেক গ্রুপ আছে, এটা সারা পৃথিবীতে আছে, তাদের জন্য কোটা সংরক্ষণ করা হয়। তো আমাদের দেশে এটা ছিল। আর আমাদের দেশে অতিরিক্ত একটা যেটা ছিল সেটা ছিল মুক্তিযুদ্ধ যারা করেছিল দেশের শ্রেষ্ঠ সন্তান, তাদের সন্তানদের, তাদের জন্য বা তাদের সন্তানদের জন্য 30% কোটা ছিল। 2019 সালে যে আন্দোলনটা হয় এটা কোটা বিরোধী আন্দোলন না, ওটা ছিল মুক্তিযুদ্ধ কোটা বিরোধী আন্দোলন, অন্য কোটা নিয়ে কথা হয়। আসলে এটা সরকারের তখনও একটা অস্পষ্টতা ছিল। এই 30% যে মুক্তিযুদ্ধ কোটা, আমার কাছে হিসাব আছে, আপনি দেখাইতে পারবো। 75 পরে একবারে শূন্য, মুক্তিযোদ্ধার নাম বলা দূরের কথা, মানুষ পালে অনেকে রাজাকারের সার্টিফিকেট নিয়ে এসে চাকরি দিচ্ছে, মুক্তিযোদ্ধা শূন্য। এই 30% দূরের কথা, 1%, 2%, 0%, অনেক বছর আছে, হিসাব আছে, আমার কাছে দেখাতে পারবো। এবং শেষের দিকে কোনো বছরই, অর্থাৎ যেদিন 2 বছর খুব ভালো পাওয়া যেত, সেই বছরে 6-7% উপরে করে দিন। হ্যাঁ, আর বাকিটা সবসময়ই এটা খালিটা মেধাবীদের দিয়ে পূরণ করা হতো। সরকার এই জিনিসটা কখনোই ক্লিয়ার করে বলার মতো একটা লোকও ছিল না, বলেনি, যার কারণে মুক্তিযুদ্ধ কোটা বিরোধী আন্দোলন তুঙ্গে যায় এবং এক পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী কোটা বাতিল করার ঘোষণা দেন সংসদে দাঁড়িয়ে। পরে একটা প্রজ্ঞাপন জারি করে। এই প্রজ্ঞাপন জারি করার বলে সমস্ত কোটাই বাতিল হয়ে যায়, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরি ক্ষেত্রে। পিএসসির মাধ্যমে যে চাকরিগুলো হয়, ফার্স্ট ক্লাস এন্ড সেকেন্ড ক্লাস, সব এগুলোতে কোনো কোটা নেই এখন, 56 কোনো কোটাই নেই এখন। এতে এখন এইভাবে চলতে থাকে। 2022 সালে এসে মুক্তিযোদ্ধাদের সন্তান বা প্রজন্ম তারা একটা মামলা করে এই সম্প্রতি এসে ওই যে প্রজ্ঞাপনটা জারি করা হয়েছিল সেটা বিধিসম্মত নয়, এটা হাইকোর্ট রায় দিয়েছে। সেখানে কেন বিধিসম্মত নয় কি, এটা বিস্তারিত ব্যাখ্যা হয়তো এখনো নাই, লিখিত রায় বের হয় নাই, যার কারণে সেটা হতে পারে এমন যে সংবিধানে যে কোটা সংরক্ষণের জন্য এক ধরনের ইঙ্গিত আছে, অর্থাৎ ডিসঅ্যাডভান্টেজ বা কম সুবিধাভোগী মানুষদেরকে সুবিধা দেওয়ার জন্য একটা নির্দেশনা সংবিধানের মধ্যে আছে বা একটা স্কোপ আছে, তো সেটাও কিন্তু এখানে ইগনোর করা হয়েছিল। তো যার কারণে হাইকোর্টের রায় হচ্ছে এই কোটা বিরোধী যে প্রজ্ঞাপনটা এটা পুরাটাই বিধিবহির্ভূতভাবে হয়েছে, দ্যাট ওয়াজ দ্য রায়। যার কারণে এটা তাহলে আইনসম্মত না হওয়ার পর এটা বাতিল হয়েছে। বাতিল হওয়ার কারণে তাহলে আগের যে কোটা সিস্টেম ছিল সেটা এখন বহাল হয়েছে। এখানে বাকি যেগুলো বলা হচ্ছে বাড়তি কথাবার্তা, যে এই মুক্তিযোদ্ধাদের সন্তানদেরকে 30% চাকরি, পুরো প্রজ্ঞাপনটাই স্থগিত করা হয়েছে বা বাতিল করা হয়েছে। ওখানে ওর মধ্যে অন্য যেসব কোটা ছিল যেগুলো ওই প্রজ্ঞাপনের মধ্যে বাতিল হয়েছিল সেগুলো, অর্থাৎ পুরো প্রজ্ঞাপনটাই সাংবিধানিকভাবে হয়নি। এইটার এখন সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হলো। গভর্নমেন্ট পক্ষ আবার এই কোটা যেটা মাননীয় প্রধানমন্ত্রী প্রজ্ঞাপনের মধ্যে বাতিল করছিলেন এটা যেন বহাল থাকে সেই জন্য আবার সুপ্রিম কোর্টে গেল। সুপ্রিম কোর্টে যাওয়ার পরে সুপ্রিম কোর্টে বললো তো আমাদের কাছে তো লিখিত হাইকোর্টের যে রায়টা, এটা পূর্ণাঙ্গ রায় আমরা এখনো পাই। পাওয়ার পরে তারা বোধহয় স্টে অর্ডার শেষছিল বলে, এটা আমরা দেখি নাই কি ভিত্তিতে, কোন লিগেল পয়েন্ট অফ ভিউতে। একটা তো হাইকোর্টের জাজমেন্টের মধ্যে বলা থাকে সংবিধানের এই ধারা মতে যে প্রজ্ঞাপনটা জারি হয়েছে এটা সঠিক না, সেটা সাসপেন্ড করে নাই। এর মানে এই না যে 30% মুক্তিযুদ্ধের কোটা আবার চালু হয়ে গেল, এর যারা বলে এটা আবার একটু অতিরঞ্জন। এখানে সব কোটাই ওই প্রজ্ঞাপনে যা ছিল পুরাটা নিয়ে প্রশ্নবিদ্ধ। এখন সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে পূর্ণাঙ্গ বেঞ্চে একটা শুনানি হবে। শুনানি হলে পরে এখন ওখান থেকে একটা নির্দেশনা আসবে, হয় বলবে যে এই যেভাবে
আইনটা তৈরি করা হয়েছে হয়তো তড়িঘড়ি করে, এটা সংবিধান সম্মত হয়নি, তাহলে কিভাবে এটা সংবিধান সম্মত? সরকার তো মাননীয় প্রধানমন্ত্রী স্ট্যান্ড নিয়েই রাখছেন যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোনো কোটা থাকবে না, কিন্তু সেখানেও বোধহয় পরে এটা নিয়ে কথা আসছে যারা পঙ্গু অথবা যাদেরকে আমরা বলি ডিসঅ্যাডভান্টেজ, শারীরিকভাবে প্রতিবন্ধী, তারপরে এদের জন্য যে বিষয়টা ছিল এটা তো ওখানে রক্ষিত হয়নি, তাহলে এটা গেল কই? তো সেদিক থেকে আমার মনে হয় সুপ্রিম কোর্ট থেকে একটা নির্দেশনা আসতে পারে যে এটা টোটালটা রিভিউ করা হোক, আর রিভিউ করার আগ পর্যন্ত হয়তো এই যে হাইকোর্টের যে রায়টা, যেটা হাইকোর্ট যেটা স্থগিত করা, আমি জানি না, এটা তো আইনি ব্যাপার, আমি তো সুপ্রিম কোর্ট আই ক্যানট ডিক্টেট, তো সেরকম একটা। আর একটা হচ্ছে সরকারের পক্ষ থেকে যারা আন্দোলন করতেছে তাদের সাথে কারো না কারো কথা বলা। এখানে কিন্তু কোনো দল, কোনো একটা গোষ্ঠী এগুলো করতেছে। আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ের ভিতরেই থাকি, বিশ্ববিদ্যালয়ে কিন্তু সকল দলমত নির্বিশেষে এবং হাজার হাজার ছাত্র আছে তারা স্লোগান দিচ্ছে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের স্থান নাই, এরা ছাত্রলীগের ছেলেপেলেও আছে এবং বেশিরভাগই, কারণ ইউনিভার্সিটিতে যারা থাকে এখন তো ছাত্রলীগ ছাড়া খুব কমই আছে। অতএব এইগুলো এটা আলোচনা করে তাদেরকে আপাতত আন্দোলনকে স্থিমিত করা বা অন্য কর্মসূচিতে যাওয়া। আর আরেকটা হচ্ছে কিনা বলা হয় সুপ্রিম কোর্টের ব্যাপার, কেন রায়, লিখিত রায় পাইতে দেরি হবে এবং সেটা নিয়ে সুপ্রিম কোর্টের একটা নির্দেশনা চাওয়া, তো সেটা আমার মনে হয় 2-4 দিনের মধ্যে করা উচিত। আর নাইলে কিন্তু এই আন্দোলন ব্যাপকতা লাভ করবে, ব্যাপক ভিত্তিতে সারা দেশে ছড়িয়ে পড়বে, এটা কিন্তু আমি নিশ্চিত। স্যার, আপনি একটা কথা বলছেন যে মূলত আসলে মুক্তিযোদ্ধার কোটা নিয়ে, এটা 30% কোটা রয়েছে স্বাধীনতার, এইটাই তো বলতেছি। এই কথাটা সরকারের পক্ষ থেকে কোনোদিন আমার কাছে, আপনি জানেন সময় লাগবে, আমি হিসাব দিতে পারবো 75 পরবর্তী সময়ে 0%, 1%, 2% এবং কোনো সময় 7%, 8% উপর কোনোদিনই এটা উঠে নাই। তো সেটা তার মানে দাঁড়াচ্ছিল যেটা আস্তে আস্তে এমনি বিলুপ্ত হয়ে যাচ্ছিল, কারণ ওখানে যারা খালি থাকতো সেটা মেধাবীরাই পাচ্ছিল। এই কথাটা গভর্নমেন্টের প্রশাসনে যারা জড়িত এই কথাটা ক্লিয়ার করে আন্দোলনের সামনেও কেউ বলে নাই, কিছুই করে নাই। এই সমস্যাগুলো এখানে আছে, কমিউনিকেশনের বিরাট গ্যাপ আছে। যে আরেকটা হচ্ছে যে এখন মুক্তিযোদ্ধার বয়স, যাদের একবারে 20 বছর বয়স ছিল তাদের বয়স এখন 73 বছর, তাদের কেউ এখন চাকরির জন্য যাচ্ছে, সন্তানরাও এখন 2-4 জন থাকতে পারে। তো সেখানটায় আমার মনে হয় এটা যেহেতু বাস্তবসম্মত একটা, ইভেন আপনি যদি এটা দিয়ে, আমি জানি না সম্মান হবে কিনা, সম্মান দেওয়ার হয়তো আরো বুদ্ধি আছে, অথবা মুক্তিযোদ্ধারা সংবিধানের যে ডিসঅ্যাডভান্টেজ গ্রুপের মধ্যে পড়ে কিনা। প্রচুর মুক্তিযোদ্ধা আমি জানি অনেক বড় লোক, ইন্ডাস্ট্রির মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, বহু কিছু। ইভেন আমরা যাদেরকে বলি অঞ্চল ভিত্তিক নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, তাদেরও কিন্তু বাছাই করা দরকার আছে। আমি প্রচুর চাকমা, মারমা আছে, আমাদের ছাত্র আছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে, নটরডেম কলেজের ছাত্র, বুয়েট থেকে পাশ করছে উপজাতি, তাকে আপনি কোটা দিয়ে দিবেন? সেখানে বলতে হবে ওই পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি প্রত্যন্ত অঞ্চলে স্কুল কলেজ থেকে যে পাশ করছে তার জন্য কোটা হইতে পারে। যে শুধু আমার নাম, মানে আমাদের বন্ধু বান্ধব সচিব আছে, আমাদের ছাত্ররা পুলিশের বড় বড় অফিসার আছে, তো তারা কেন উপজাতি কোটা পাবে? তারা তো ঢাকা শহরে বসবাস করে, গুলশানে বাসা আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, এদের কেন কোটা হবে? কোটা হবে খাগড়াছড়ির একবারে প্রত্যন্ত অঞ্চলে ওই স্কুল কলেজে যারা পড়ছে, যেখানে আমরা পর্যাপ্ত স্কুল প্রতিবন্ধী যারা রয়েছেন সেখানে এইগুলো টোটাল একটা রিভিউ করার দরকার আছে। আমি মনে করি এইভাবে ঢালাও ভাবে মুক্তিযোদ্ধাদের কোটা বলতে, মুক্তিযোদ্ধা যারা খুব ভালো আছে, যদিও অনেক মুক্তিযোদ্ধা এখনো খুব মানবতার জীবন যাপন করছে, তাদের যে ধরনের সম্মান দেখানো দরকার ছিল, একমাত্র ভাতা কি জানি দেয়, এটা ছাড়া আর তেমন ভাবে যেভাবে আরো বেশি তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল সেটা অনেকেই পায়নি। তবে এইটা কোনোভাবেই ওই মেধাবীদের বিকল্প হিসাবে তাদের প্রতিপক্ষ দাঁড় করিয়ে মুক্তিযোদ্ধাদেরকে সম্মানিত করা যাবে না। তাদের সন্তানরা আমার মনে হয় এটা চাইবে না যে আমার দাদা মুক্তিযুদ্ধ করছিল, এই জন্য আমি কম মেধা পাইও অন্যের একটা হিংসা অথবা আক্রোশের শিকার হয়ে আমি ওই চাকরির জন্য যাব। এটা মনে হয় কোনো আত্মসম্মানের ব্যাপার আছে। আমি মনে করি এটা সবকিছু মিলিয়ে একটা রিভিউ হওয়া দরকার টোটাল জিনিস। স্যার, আপনি এটা মনে শেষ কথাটা যেটা, যে সবকিছু মিলিয়ে একটা রিভিউ করা দরকার, করবে কে? তো সরকারকেই করতে হবে। কিন্তু সরকার যেন মনে হচ্ছে এই ব্যাপারটা এতে ঝেড়ে কাটছেন না, কিছু যেন ধরে রাখছেন, কিছু তাদের অন্য চিন্তা ভাবনা আছে। যেটাই হোক না কেন, সরাসরি সামনাসামনি আলাপ করলে কিন্তু এই সমস্যাটা আর থাকে না। বিশেষ করে ছাত্ররাও এমন অবুঝ না,
তারা সিনিয়র বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, এদের সঙ্গে বসে আলাপ করা, বা তাও যদি করতে না চান একটা রিভিউ কমিটি করে দেন, বিশেষজ্ঞদেরকে নিয়ে রিভিউ কমিটি করেন এবং এর মধ্যে স্বচ্ছতা আনেন। কোনো কিছু স্যার আমার মনে হয় এক সেকেন্ড, এটা আমাদের মনে যেহেতু এখন এটা হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলে গেছে, আমাদের দুই এক দিন বা এক সপ্তাহ দেখার দরকার। সুপ্রিম কোর্ট যদি অ্যাপিলেট ডিভিশন একটা রায় দেয়, যে এইভাবে ইনস্ট্রাক্টর একটা নির্দেশনা দেয়, সে অনুযায়ী এটা হতে পারে। অথবা এটা যদি স্থগিত করে দেয়, এটা যে কোটা যে স্থগিত করে এটা যদি বহাল রাখে, তাহলে তারপরেও একটা রিভিউ করার জন্য কমিটি হতে পারে গভর্নমেন্ট। যাই হোক, এটা তো ঠিক, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের আদালতের যে রায়, এটাকে তো সম্মান দেখাতেই হবে অবশ্যই। আমি বলছি তার পাশাপাশি আপনি এক্সারসাইজটা শুরু করতে তো কোনো সুপ্রিম কোর্ট তো বাধা দেয় নাই। আপনি পরীক্ষা নিরীক্ষা করুন এবং যারা এখন এটা নিয়ে বিক্ষুব্ধ হয়েছে ছাত্ররা, তাদের বোঝানোর চেষ্টা করতে কোনো অসুবিধা নাই, এরা তো আমাদেরই সন্তান। কিন্তু যদি একেবারে তাদেরকে প্রতিপক্ষ মনে করা হয় আর জিনিসটাকে যদি এভাবে চলতে দেওয়া হয়, তাহলে এর পরিণতি কিন্তু ভালো হবে না। এটা মনে রাখতে হবে। এখন পর্যন্ত এটাকে মানে নিয়ন্ত্রণ করার সুযোগ রয়েছে বলে আমি মনে করি। হ্যাঁ, যখন রায় হয়ে যাবে, যখন চূড়ান্ত রায় সুপ্রিম কোর্টের, সেটা উভয় পক্ষকে মানতে হবে, মানা হবে। কিন্তু এর আগে এই কি কারণে জানি প্রশাসনিক দায়িত্বে যারা রয়েছেন, অর্থাৎ মন্ত্রণালয় বা অন্যান্য অধিদপ্তর ইত্যাদি, এরা কেন এগিয়ে আসছেন না, এটা বোধগম্য নয়। তাদের উচিত এইটার জিনিসটাকে তারা জাতির কাছে খোলাসা করে বলা। এটা তো এমন না যে এক পক্ষকে শত্রু মনে করা হচ্ছে, আর এক পক্ষকে মিত্র মনে, তা তো না। যেটাই করার চেষ্টা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে হোক বা ছাত্রদের দাবি হোক, সেটা তো জাতীয় মঙ্গলের জন্যই। তো এটাকে পরিষ্কার করে ধরতে অসুবিধা। আমার কথাই হচ্ছে এটা, সরকারের যে কোনো বিষয়ে মনে হচ্ছে ইদানিংকালে লক্ষ্য করা যায় কোনো আলাপ আলোচনার ধার না ধরে ঢালাভাবে ইয়ে করে দেওয়া হচ্ছে। এই জন্যে এটা উচিত, এটা একটা ভালো রিভিউর সিস্টেম করা। যখনই করা হয় না কেন, রিভিউ একটা হতেই হবে। এমনকি মহামান্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিবেন, তারপরেও সেই নির্দেশটাকে বাস্তবায়ন করতে গেলে পরে, এবং করতে তো হবেই, সেটা বাস্তবায়ন করার জন্যও একটা কমিটি বা একটা কিছু করে দিয়ে করুন, অসুবিধা নেই। কিন্তু একতরফাভাবে যদি মনে করা হয় যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা সার্কুলার দিয়ে দিলাম বা কিছু করলাম, এটা ঠিক হবে না। না স্যার, আমি যেটা বলছিলাম যে মূল সমস্যাটা হচ্ছে যে প্রজ্ঞাপনটা বৈধ হয়নি। কিন্তু এমন না তো আমাদের সংবিধানের যেটা দুষ্পরিবর্তনীয় কিছু, যে মুক্তিযোদ্ধাদের কোটা রাখতে হবে, আমাদের সংবিধানে নাই, যেটার বিপরীত কিছু হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় আইনিভাবে যেভাবে প্রজ্ঞাপন হওয়ার কথা ছিল, অথবা যে আইন করার কথা ছিল, সেটা করতে হবে। তো এইটা আমি মনে করি রহস্যজনক হচ্ছে এটা, এই রায় টাইপ হইতে, কম্পোজ হইতে এতদিন লাগবে কেন? এটা তো সাথে সাথে হওয়া উচিত। এটা আজকাল তো আর ওরকম হাতে হাতে রায় লেখে না, ওদের লিখিত রায় পাওয়া গেলে, এটা মাননীয় চিফ জাস্টিস যেটা বলছেন আর কি, তো আমি তো রায়টাই দেখি না, এটা আমার কাছে আসে নাই, তাহলে আমি এটা কিভাবে জাজমেন্ট দিব? তো এখন দেখা যাক এখন সরকার পক্ষ থেকে, অ্যাটর্নি জেনারেল অফিস থেকে কত দ্রুত ওই রায় মাননীয় প্রধান বিচারপতির কাছে যাবে, তারপরে তো এটা জাজমেন্ট হবে। জাজমেন্ট হলে পরে আমরা এটা নিয়ে কথা বলতে পারি। তারপরে আমিও আমার বলবো যে এই ধরনের সমস্যা দ্রুত সমাধান করা উচিত। এখন আগামীকালকে মাননীয় প্রধানমন্ত্রী দেশে চলে যাবেন চায়না, এরপরে বাংলাদেশের সব সিদ্ধান্ত তো শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীকে নিতে হয়। কিন্তু এইখানে যে এটার যে বিস্তৃতি আমি দেখতে পাচ্ছি, এটা এই ব্যাপারে বোধহয় এমন হয় সিদ্ধান্ত নেয়ার জন্য কাউকে দায়িত্ব দিয়ে দেওয়া উচিত, অথবা আজকাল অবশ্য এইগুলো যোগাযোগ করার ব্যাপারে না, যদি দরকার হয় সেই সিদ্ধান্তটা জরুরি ভিত্তিতে নিতে হবে। স্যার, আপনার একটা আন্দোলন তো চলছে শিক্ষক, সেটি হলো সরকারের যে পেনশন স্কিম রয়েছে, সেটি 5টি স্কিমের একটি প্রত্যয়, সেটি নিয়ে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করছেন। এই আন্দোলনটি কেন, বা আসলে এটি মানে এই পেনশন স্কিমের সুবিধা অসুবিধাগুলো, না এগুলো এটা নিয়েও অনেক কথাবার্তা আছে। আপনি ভেরি সিম্পল, আমি এটা সমাধান আমি 1 মিনিটের মধ্যে করতে পারি। যদি আমি বলে দিই, সরকারি কর্মচারীদের আর পাবলিক বিশ্ববিদ্যালয়ে এখন বেতন স্কেল, পেনশন স্কেল সবই একই রকম, শুধু বয়সের একটা ডিফারেন্স আছে, সেটা অ্যাডজাস্ট করা যায়। তাহলে সরকারের জন্য যে পেনশন স্কিমটা,
এইটা একটা করা হোক, সরকারি বিশ্ববিদ্যালয় সরকার থেকে বেতন পায়, পাবলিক বিশ্ববিদ্যালয় এবং একটা করা হোক, এবং দুইটা এটার মধ্যে সরকারি কর্মচারীরাও আসুক, একই ছাতার নিচে সরকারি কর্মকর্তারা আসুক, তাইলে কিন্তু এই সমস্যাটা হতো না। সমস্যাটা হলো যে আপনি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এখানে সেখানে যেখানে পেনশন স্কিম নাই সেখানে এটা যা করেন নতুন করে চালু করবেন, কিন্তু যেখানে অলরেডি আছে সেটা গভর্নমেন্টের পেনশন স্কিমের মতোই একটা স্কিম একই আছে, তাহলে এটার জন্য আপনি গভর্নমেন্টটা আগামী বছর চালু করবেন, আগে এখন টিচারদেরটা চালু করে ফেলবেন, আগামী বছর গভর্নমেন্টটা চালু করতে দিবে সরকারি কর্মচারীরা বা আমলারা করবে তাদের নিজেদেরই। এটাই তো সন্দেহের জায়গাটা। 1 মিনিটে কথা হয় যে এই পত্র স্কিমটা যেখানে যেখানে পেনশন নাই এখন সেখানে কার্যকর হবে, আর যেখানে আছে সরকার থেকে যেখানে পেনশন দেয়া হয় সেটা অভিন্ন একটা পেনশন স্কিম হবে। সরকারের সচিবরা যেই পেনশন স্কিমের আওতায় থাকবে, বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা শিক্ষকরা একই পেনশন স্কিমের আওতা থাকবে। এটা এখন বন্ধ রাখেন, আগামী বছর যখন সরকারেরটা চালু হবে ওইটার সাথে এটা একসাথে করে দেখি পারে কিনা। দ্যাটস সিম্পল, ওয়ান লাইন ডিসিশন। এটার জন্য কোনো আলোচনা বসার কোনো দরকার নেই। এই সিদ্ধান্ত আমি বিভিন্নভাবে সরকারের সর্বোচ্চ মহল পর্যন্ত জানাইছি। ইট ইজ এ ভেরি সিম্পল ডিসিশন। যেহেতু সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মচারীরা সরকারি স্কেলেই বেতন পায়, পেনশন পায়, তাহলে সরকারি স্কেলে যারা বেতন পেনশন পাবে গভর্নমেন্টের আগামী বছর কেন এটা, তাহলে এদেরকেও এটার মধ্যে নিয়ে আসার দিকে আসে কিনা। আর নাইলে এদেরটা এই বছর বন্ধ রাখেন, যখন একসাথে চালু করতে পারবেন একটা অভিন্ন একসঙ্গে চালু করেন, এরকম না, এটা সরকারি কর্মচারীদের পেনশন স্কিম হিসেবে আগামী বছর চালু করেন। এর মধ্যে আপনি তাদের সাথে আলাপ করেন যাতে কেউ এখন যে সকল বেনিফিট গুলো পাচ্ছে, যে সুবিধা পাবে হিসাব করে দেখাই দেন যে আপনার কোনো লস হচ্ছে না। আগে যেই বেনিফিটটা আমি পেতাম, এটা কোনো কর্মচারী, কোনো কর্মকর্তা, কোনো অফিসে এটা কার্টেল করা হতো, এটা একটা সাংবিধানিক, আপনি যেটা পাইছেন এটা আপনি কখনো কার্টেল করতে পারবেন না। এটা আপনার লিগেলি পেয়ে আসছে, এর চেয়ে কম তো হইতে পারে না, তাহলে সেটা কনভিন্স করতে হবে। এই অনলাইন ডিসিশন ইজ এনাফ যে এই পত্র এটা কেবলমাত্র যারা এখন পেনশন স্কিমের আওতায় নেই তাদের জন্য, আর যারা পেনশনে আছে গভর্নমেন্টের পেনশন স্কিমের মতোই তাদের বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়, তারা সরকারের যে পেনশন স্কিম চালু হবে যখন চালু হয় একটা অভিন্ন পেনশন স্কিমে তারা থাকবে। আর ওইটা করার আগে সবাই স্টেক হোল্ডারদের সাথে আলাপ করা হবে এবং তাদেরকে কনভিন্স করতে হবে এইটা ভালো। অনলাইন ডিসিশন এটা আমি এখনো দিতে পারি সিদ্ধান্ত, আমি তাই করতাম। এটা যে আলোচনা করা, এই আমলাতন্ত্র কি করবে স্যার জানে, স্যারকে জিজ্ঞেস করি কোন আমলাদের বানায় আসছে, ওরা কিভাবে বানাইছে এটা তারা বলুক। যে পেনশন স্কিম নিয়ে যে আলোচনা, আমি যেটা বললাম এর চেয়ে সুন্দর কোনো সমাধান। মূল সমস্যাটা এখানেই হচ্ছে, আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও চাপাই দিচ্ছেন, আর আপনারটা আগামী বছর সেবক নামে নেবেন, কি নেবেন এটা আমরা জানি না, এবং একই জিনিস তো নেবেন না, মানে বৈষম্য তো রাখবেই আর কি, মানে ওই জায়গাটা এখানেই করছে। স্যার বলেন কি বলুন উত্তরসূরিরা কেন পেনশন স্কিমে আসলে এই যে 5টি স্কিম আপাতত রয়েছে তার মধ্যে শিক্ষকদের নিয়ে তারা আন্দোলন করছেন, অন্যদের হয়তো আন্দোলনের সুযোগ নেই, হয়তো বা চালু হলে ওটা হয়তো আবার আন্দোলন শুরু হয়ে যেতে পারে। একটু আগে আমরা ছাত্রদের কোটা ইত্যাদি নিয়ে আলাপ করলাম। ছাত্র আর শিক্ষক উভয়ে যদি এখন বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয় ইত্যাদি বাদ দিয়ে রাস্তায় চলে আসে, তাহলে তো ইউনিভার্সিটি বেদার জায়গাটা আবার ওই জায়গাটা শূন্য হয়ে আছে, ওটা ভাড়া দিয়ে দিলেই হয়। মানে কেউ নাই, এত বড় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, সেখানে ছাত্রও নাই, শিক্ষকও নাই, কিছু নাই। তাহলে এটা খুবই আপত্তিকর, আমরা এটা অ্যাফোর্ড করতে পারি না। আমি মনে করি দিনের পর দিন এই যে শিক্ষক এবং ছাত্রদের আন্দোলন চলতে দেওয়া হচ্ছে, এটা কি ধরনের ক্ষতিকর। একজন সিনিয়র শিক্ষক এখানে আমার পাশেই, তিনি ভালো জানেন আমাদের চাইতে, কারণ এটা পুষিয়ে নেওয়া তড়িঘড়ি করে এটা তো সম্ভব না। তো এখানেও আবার ওই একই কথা যে কেউ কিছু জানে না, হঠাৎ করে একটা সিদ্ধান্ত, এটা কেন হবে? শিক্ষকদের নিয়ে আপনি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ইয়ের ব্যাপারটা, কি বলে পেনশন স্কিমের ব্যাপারটা, সেখানে আপনি এর আগে শিক্ষকরা যারা এখানে একমাত্র স্টেক হোল্ডার তাদেরকে আলাপ করবেন না। এমন না শিক্ষকরা যে এটা বুঝবেন না বা তাদের এটা বোঝার দরকার নাই, তা তো না। সব মেধাবী লোকজনই তো শিক্ষক, তাদেরকে আপনি ডাকুন, তাদের আলাপ আলোচনার পরে তাদের কাছ থেকে যে উপাত্তটা পাবেন সেটাতে আপনার সিদ্ধান্ত নিতে। অর্থাৎ আমার সমস্ত বক্তব্যটাই হচ্ছে ঘুরে ফিরে এক জায়গায়, সিদ্ধান্ত যেন হয় আলাপ আলোচনার মাধ্যমে, কিছু চাপিয়ে দেওয়ার, কিছু
ভবিষ্যতে এটা স্যার নো ডিসিশন ইজ অলসো এ ডিসিশন। আমি যেটা বলছি এই কথাটা এখানে যে বলছি, আমি সরকারের সর্বোচ্চ যে সকল ডিসিশন মেকিং পয়েন্ট আছে সব জায়গায় তো আমি এই কথাটা বলছি। আপনি যে সংলাপ যে হচ্ছে না, আলোচনা হচ্ছে তা তো না। আমি যেই কথাটা আপনাকে বলছি এটা আমি লিখিতভাবে সবাইকে জানাইছি। আপনি আমি জানি না এটা কেন রেসপন্স হবে না। জাস্ট ওয়ান লাইন ডিসিশন যে এটা স্থগিত করা হলো এই বছর, এবং সরকারি বিশ্ববিদ্যালয় এবং সরকারি কর্মকর্তাদের একই অভিন্ন পেনশন স্কিম হবে। ওয়ান লাইন এক লাইন ডিসিশন দেন, কালকে সকালে জমাটা মিটে যাবে। কিন্তু স্যার এর সাথে এইটা যুক্ত হয়ে গেলে যে আমাদের সামাজিক মাধ্যম বা বিভিন্ন গণমাধ্যমের যে তথ্যগুলো আসে যে সরকারের হাতে টাকা নেই, পেনশন স্কিমের মাধ্যমে সরকার টাকা সংগ্রহের একটা চেষ্টা চালাচ্ছে, ওগুলো তো আরেক, এটা একটা এগুলো বাটপার আছে, সেগুলো সারা পৃথিবীতে এইসব জিনিস আছে, এগুলো নিয়ে আলোচনা করার বিষয় না। এই টাকা নাই, টাকা দেবে, কয়দিনের টাকা, কয় টাকা জমবে। এই সরকার তো আর কেমন পর্যন্ত ক্ষমতায় থাকবে না, 40 বছর ক্ষমতা থাকবে। 40 বছরের পেনশন স্কিমের মধ্যে এইগুলো হলো কতগুলো হাস্যকর কথাবার্তা, এটা না। জিনিসটা হচ্ছে এই শুধু একসাথে যদি হইতো তাহলে এটা আর এরকম হইতো না, একলাই। ওই তো ঘুরে ফিরে ওই কথাতেই আসে যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা ঠিক আছে কি না, তাই তো? আমি তো দেখতে পাচ্ছি ছাত্রদের ওই কোটাই বলুন বা শিক্ষকদের এই পেনশন স্কিমের কথা বলুন, এখানে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে একেবারে তাদেরকে অন্ধকারে রেখে। এটা ঠিক না। আপনি যে সিদ্ধান্ত নেন না কেন, স্টেক হোল্ডার যেটা উনি বলছেন সত্যি কথা, তাদের তো অন্তত কনফিডেন্সে নিতে হবে, তাদের সঙ্গে আলাপ আলোচনায় তাদের মতামতটাকে নিতে হবে, এবং সেটার ভিত্তিতে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিন। আপনার এটা বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে কোনো আর জটিলতা থাকে না। কিন্তু হঠাৎ করে গায়েবী সিদ্ধান্ত হয়ে যাওয়া, এবং এটা তো গণতন্ত্রের লক্ষণ না। আর আরেকটা কথা যেটা একটু আগে আমি ইঙ্গিত করেছিলাম, যদি জাতীয় সংসদ যদি আমাদের খুব সক্রিয় থাকতো এবং একটা প্রতিনিধিত্বমূলক সংসদ থাকতো, তাহলেও একটা ভরসার স্থল ছিল, কিন্তু সেটাও তো নাই। অতএব এই দেখুন, এটা নিয়ে শিক্ষকদের নামতে হয় ইয়েতে, রাজপথে, কিন্তু কই ইয়েতে আপনার সংসদে তো এটা নিয়ে কোনো রকমের উচ্চবাচ্য কোথাও থেকে দেখা যায় না। এটা আশ্চর্য বিষয় না? তো সেই কারণে যাই করুন না কেন, মেহরবানি করে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা পরিবর্তন করুন। এমন কোনো ধারণা দেবেন না যে এটা একটা একনায়কচিত একটা ব্যাপার সেবার হতে যাচ্ছে, তা নয়। এটা গণতান্ত্রিক সরকার বলে দাবি করা হয়, তার নমুনা রাখুন প্রত্যেকটা ইয়ে করতে, সিদ্ধান্ত গ্রহণে। আর আমলারা যারা আছেন, আমি একজন প্রাক্তন আমলা, সেই হিসাবে বলি আমাদের দায়িত্বটা কি? আমাদের দায়িত্বটা হচ্ছে পয়েন্ট আউট করা, বলে স্যার এটা করতে যাচ্ছেন ঠিক আছে, এটা আপনাদের দলীয় সিদ্ধান্ত বা এটা আপনাদের জাতির কাছে আপনাদের অঙ্গীকার ছিল ইত্যাদি ইত্যাদি, অনেক কিছু কারণে অনেক সিদ্ধান্ত নেওয়া হয়, করুন ঠিক আছে, কিন্তু এটা অন্তত এটার মধ্যে স্বচ্ছতা রাখুন, এটার মধ্যে সংশ্লিষ্ট সকলের মতামত নিচ্ছেন, নিয়ে করুন। এই যে জাতীয় বাজেট করা হয়, প্রণয়ন করা, আবহমান কাল ধরে কিন্তু জাতীয় বাজেট এটা প্রণয়ন করার আগে এবং এটা পাশ করার আগে সংসদে যারা সংশ্লিষ্ট স্টেক হোল্ডার যারা, তাদের সঙ্গে কিন্তু প্রত্যেকটা মন্ত্রণালয় আলাপ আলোচনা করে তাদের মতামত নিয়ে তারপরে বাজেট হয়। এমনি করে ছোট বড় সব সিদ্ধান্ত, এই যে শিক্ষকদের বিষয়টা বা ছাত্রদের কোটা, এগুলো তো ছোট বিষয় নয়, এগুলা একটা গোষ্ঠী বা জাতির স্বার্থ এটার মধ্যে সংশ্লিষ্ট। এই কথাটাই জোর দিতে চাই, কিন্তু এখান থেকে যেন বিচ্যুতি লক্ষ্য করা যাচ্ছে। পুরো সর্বজনীন পেনশন স্কিমটাকে এখন একটা ইয়ের মধ্যে ফেলে দিল। আপনি 400-র মতো স্বায়ত্তশাসিত বা আধা সরকারি প্রতিষ্ঠান, এর মধ্যে কেবলমাত্র কয়েকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের, বাকি সব জায়গায় তো পেনশন স্কিম নাই। তাহলে এটা ওখানে চালু করতেন, কিন্তু এটা কেন এই গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে যারা অলরেডি পেনশন স্কিম, এটা কেন এটা এখন বাধ্যতামূলক করা লাগবে? এর রহস্যজনক। আমরা আলোচনা করবো, একটা বিরতি নিয়ে আসি। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজে নিচে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরবো কিছুক্ষণ পরেই। দর্শক, বিরতি পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ অ্যান্ড ভিউজে। স্যার, একটা বিষয় হলো যে এই কিছুদিন যাবৎ বেশ আলোচনা আছে আমাদের আমলাতন্ত্রে অনিয়ম দুর্নীতি নিয়ে, বেশ অভিযোগ রয়েছে। গতকালকে আমাদের সাবেক আইজিপি বেনজির আহমেদের একটি 24 কাঠার উপরে তৈরি একটি বাড়ি কি করেছে, স্থানীয়রা বেশ আনন্দ উৎসব। আবার এদিকে নগরীর খাল দখলমুক্ত করার ক্ষেত্রে বাধা প্রভাবশালী এবং ভূমিদস্যুরা খুব বেকায়দায় ফেলছে, এটি
ব্যারিস্টার ফজলুল তাপসের বক্তব্য, ঢাকা দক্ষিণের মেয়র। আসলে মানে তাহলে দেশে কি এরাই শক্তিশালী, এরকম বিষয় কিনা যে যে দুর্নীতিবাজ বা যারা এই যে ভূমিদস্যু এরাই কি শক্তিশালী কিনা সরকারের চেয়েও? দেখুন, আমি বলছি, আপনি বলেন স্যার। মানে এই যে পুরো ব্যাপারগুলো হয়, অনিয়ম, দুর্নীতি, অথবা যেটা বলছেন সীমাহীন দুর্নীতি, অথবা নজিরবিহীন বেনজির দুর্নীতি, এইগুলো একটা একটা ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ হচ্ছে রাজনীতি, ব্যবসায়ী এবং আমলা, এই তিনটার একটা সংঘবদ্ধ প্রচেষ্টা। এইটা ছাড়া এই ত্রিমুখী ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। আপনি মনে করেন মতিউর বোর্ড অফ রেভিনিউর মেম্বার, তো সে যে এত টাকা পয়সা বানালো, দিল কে? ব্যবসায়ীরা দিছে। তো ব্যবসায়ীরা কিভাবে দিল, কেন দিল? ব্যবসায়ীরা অতি বেনিফিট পাইছে, অর্থাৎ গভর্নমেন্টের হয়তো 100 কোটি টাকা ব্যাট বা ট্যাক্স আসছে, তো ওর কাছে নেগোসিয়েট করছে 25 কোটি টাকা দেবো, আর 75 কোটি টাকার মধ্যে ব্যবসায়ী নিজে 50 কোটি আর 25 কোটি মতিউরকে দিচ্ছে। এটি ব্যবসায়ীরা ইনভলভ ছাড়া যেটা হতে পারে না, ব্যবসায়ীরা বেনিফিট নিচ্ছে। আর এই ব্যবসায়ীরা অবশ্যই রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পায়। ব্যবসায়ীরা সবসময় সরকারি দলের সাথে বা সরকারের উচ্চ পদের লোকদের সাথে থাকে। এই যে একটা আমাদের সড়ক পরিবহন মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি সাহেব যথার্থই বলছেন যে একজন মন্ত্রী যদি দুর্নীতির বাইরে থাকতে পারে, যদি আমি দুর্নীতি করব না, তাহলে কিন্তু অনেক দুর্নীতি নিচের দিকে কমে যায়, তো অথবা প্রশ্রয় দিব না, অ্যাটলিস্ট অনেক সবই কমাইতে পারবে তা না, কারণ অনেক দুর্নীতি হবে মন্ত্রী নিজে। মন্ত্রীদের অনেকেরই দক্ষতা, যোগ্যতা, সম্মান রেখে বলতেছি, ওনারা ওইগুলো পর্যন্ত খবর রাখার মানে টের পাবেন না, এরকম ভাবে ঘটনাগুলো ঘটবে। কিন্তু তারপরেও একজন মন্ত্রী যদি তার মন্ত্রণালয়ের সমস্ত জিনিসগুলোকে, এগুলো এমন না যে লুকোচুরি, এগুলো কিন্তু এখন যেভাবে আসতেছে, এগুলো আগে যে কেউ জানতো না তা তো না। মানে মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কারের আগেও তো মধ্যাকর্ষণ শক্তি ছিল, মানে 1665 সালের আগেও ওই তাল বা বেল নিচের দিকে পড়তো, উপর দিকে যাইতো না, কিন্তু মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার হয় নাই। তো এই যে বেনজিরের এগুলো আবিষ্কার হচ্ছে, মতিউরের আবিষ্কার হচ্ছে, এগুলো তো ছিল ভাই। এটা এই পত্রিকায় আসার কারণে হয়েছে তা না, এটা কে জানতো না? প্রশাসনের কোনো না কোনো পর্যায়ে একটা লেভেল পর্যন্ত অবশ্যই জানতো। আর এদের প্রত্যেকের বিরুদ্ধে দেখেন দুদকের মধ্যে মামলা আছে, আগের থেকে আছে, আছে, কিন্তু দুদকও অভিযোগ জমা থাকলো, দেখেন জমা থাকে না। বাই দিস টাইম এই যে আরেকজন দেখলাম চট্টগ্রাম পুলিশ বা কে জানি, সে অলরেডি জমি জমা বিক্রিও করছে আবার, এর মধ্যে যেগুলো চার্জশিটভুক্ত জমি সেগুলো সে বিক্রি করছে। এই যে ব্যাপারগুলো আমি বলছি, এগুলোর একটা আমলা, ব্যবসায়ী এবং রাজনীতিবিদ, এই ত্রিমুখী একটা সংঘবদ্ধ এই ঘটনা, কিন্তু এটা স্বীকার করতে হবে। আর আরেকটা জিনিস স্বীকার করতে হবে, আমরা যদি দুর্নীতি মুক্ত করতে চাই প্রশাসনকে, রাজনীতি থেকে বা দেশকে, তাহলে একটা জিনিস স্বীকার করতে হবে, যারা মনে করেন যে এখন ক্ষমতায় আছেন, তারা মনে করেন যে সমস্ত দুর্নীতি আগে হয়েছে, এখন কোনো দুর্নীতি, হাওয়া ভবন টবন এটা সেটা অনেক কিছু বলেন, এখন ওইটা হয় না। আবার আরেক দল আছে যে হাওয়া ভবন এগুলো তো বানোয়াট, মিথ্যা মামলা, সাজানো মামলার রায়, দুর্নীতি যা হচ্ছে এখন হচ্ছে, তাহলে কিন্তু দুর্নীতি আপনি দূর করতে পারবেন। আমাদের সবাইকে রাজনৈতিক একটা কমিটমেন্ট থাকতে হবে। দুর্নীতি আগেও ছিল, ব্রিটিশ আমলেও ছিল, পাকিস্তান আমলে ছিল, তখন অর্থনীতি ছোট ছিল, অতএব 770 কোটি 80 কোটি টাকার বাজেট ছিল, তো ওটার মধ্যে চুরি হইলো কি, কম্বল চুরি হইতো, চিনি চুরি হইতো, ডাব চুরি হইতো, এটা চুরি হইতো। আর এখন আপনি 7 লাখ কোটি টাকার বাজেট, লক্ষ কোটি টাকার বাজেট হচ্ছে, ওখানে চুরিটাও এইভাবে, কিন্তু শতকরা হিসাবে এইটা খুব একটা হেরফের হয় না, এটা চলে যাচ্ছে। কিন্তু আমাদের কি তাহলে স্বীকার করতে হবে, দুর্নীতি ওই আমলে হয়েছিল, এই আমলে হচ্ছে। আর কেউ যদি মনে করেন আগে হয়েছে, আমাদের আমলে হয় নাই, অথবা আরো যদি বলে আমাদের আমলে কোনো দুর্নীতি হয় না, দুর্নীতি এখন হচ্ছে, তাহলে এই দুর্নীতি তেমন হবে না। এই পলিটিক্যালি এই জায়গায় আমাদের একসাথে একটা কমিটমেন্টে আসতে হবে। তো একটা জিনিস অবাক লাগে যে এই যে বিশাল বিশাল দুর্নীতির খবর আবিষ্কার হচ্ছে, এটা যেন সেই 2-3 বছর আগের ক্যাসিনোর মতো, একেবারে গত 50 বছর ধরে ক্যাসিনোগুলো চলে আসছে, হাজার হাজার কোটি টাকা ওখানে লেনদেন হচ্ছে ইত্যাদি। হঠাৎ করে একদিন দেখা গেল এই হঠাৎ করে কেন হবে? তার মানে হচ্ছে একটা কোথাও থেকে একটা সমর্থন বা কোথাও থেকে একটা ভাগাভাগি ব্যাপার ছিল এই দুর্নীতির বিরুদ্ধে। আপনি কি মনে করেন এই আপনার যাদের নাম উচ্চারিত দরকার নেই বারবার উচ্চারণ করে, খবরের কাগজেই উচ্চারিত হতে থাকুক, যাদের নাম উচ্চারিত,
তাদের দুর্নীতির খবর আমরা জানলাম না, পাবলিক জানলো না, অথচ তারা 1 বিঘা 2 বিঘা করতে করতে হাজার হাজার বিঘার মালিক হয়ে গেল, একটা দুইটা দালান করতে করতে 17 দালানের মালিক হয়ে গেল। কেমন করে হয়? নিশ্চয়ই এগুলো যারা এগুলো দেখার কথা, নিয়ন্ত্রণ করার কথা, তাদের নজরে নিশ্চয়ই এসছে। তা না হলে পরে আমাদের যে দেশে এত গোয়েন্দা সংস্থা ইত্যাদি রয়েছে যাদের কাজই হচ্ছে এগুলো, একজন সচিব বলুন, একজন আইজি বলুন, বা একজন অন্য যে কোনো পদধারী উচ্চ পর্যায়ের কর্তা ব্যক্তি বা মন্ত্রী, তেনারা দুর্নীতি করবেন আর ওই ইয়েগুলো সংস্থাগুলো চুপচাপ দেখে দেখে যাবে, কিছু করবে না, তা তো হয় না। এখন সংস্থা থেকে যদি বলা হয় কই আমরা তো রিপোর্ট দিয়েছি বারবার, কোনো ব্যবস্থা, তাহলে একটা কথা, তারাও কিন্তু এখন পর্যন্ত বলেন নাই যে অমুক এক্সের বিরুদ্ধে এতটা রিপোর্ট দেওয়া হয়েছে গত 10 বছরে বা এই সেই। দিস ইজ ওয়ান। সেকেন্ডলি, যেটা আমি বেশি জোর দিতে চাই, বহুবার আমি শুধু একটা যেখানে সুযোগ পেয়েছি বলেছি, দৃষ্টান্তমূলক 2-1টা শাস্তি দিন প্রত্যেক বছর। সবাই এটা জানে, এটা তো এখন সর্বজনবিদিত, দেশটা দুর্নীতিতে ছেয়ে গেছে। খালি মুখে বললাম, টকশো করলাম আর এই সমস্ত নিয়ে হইচই হুলস্থুল, তা তো না। ধরুন পাকড়াও করেন 2-1টা, কয়টা দুর্নীতির জন্য বড় বড় রাঘব বলার? হ্যাঁ, প্রত্যেক অফিসে আদালতে গিয়ে দেখবেন সেখানে 2-1টা ছোট ছোট কর্মচারী কর্মকর্তা যারা 500 টাকা 5000 টাকা ঘুষ নেয়, তাদেরকে ধরা হচ্ছে, সাসপেন্ড করা হচ্ছে, তদন্ত করা হচ্ছে ইত্যাদি, বাস এই বন্ধ। কিন্তু যিনি সাসপেন্ড করছেন, যিনি তাকে বরখাস্ত করছেন, তিনার বিরুদ্ধে কিন্তু কোথাও কিছুই হয় না। তো এই জন্যে আমার বিনীত আবেদন, প্রত্যেকটা বছর 2-4টা অন্তত পক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দিন, দেখবেন সেই ডিপার্টমেন্ট ঠিক হয়ে গেছে। এই যে পুলিশের বিরুদ্ধে, পুলিশ কি আজকে দেশে নতুন আসলো নাকি? গত 50-52 বছর কি এই দেশে পুলিশ ছিল না? তার আগে 50-100 বছর পুলিশ ছিল না? তারা কি দুর্নীতি করে নাই? আচ্ছা, সব আমলেই ছিল, সব কর্মকর্তা কর্মচারীরা ছিল, জনপ্রতিনিধিরাও ছিল, এবং প্রত্যেক সময়ই দেখা গেছে সাফারারটা কে? এর ভুক্তভোগীকে সাধারণ মানুষ। সে বেচারা মানে শেষ হয়ে যাচ্ছে, সেদিকে কারোর লক্ষ্য নাই। সবার লক্ষ্য হচ্ছে কেমনে বড় সাহেব কি বলেন, বড় সাহেব যদি দুর্নীতিবাজ হয়, যে কথাটা একটু আগে মিজান বললেন আর কি, তাহলে পরে কিন্তু সব ঠিক হয়ে যায়। আমি যেহেতু চাকরি করেছি প্রায় 30-40 বছরের মতো, বিভিন্ন চাকরি করেছি, সেখানে দেখেছি হ্যাঁ, একটা মন্ত্রণালয়ে যদি মন্ত্রী এবং সচিব তারা দুর্নীতি করেন না, এই ভাবমূর্তিটা যদি স্থাপিত হয় এবং এই খবরটা যদি সমস্ত মন্ত্রণালয় বা বিভাগগুলোতে ছড়িয়ে পড়ে, তাহলে সেখানে দুর্নীতি যে একেবারে হয় না তা না, কিন্তু দুর্নীতিবাজরা বেশ সতর্ক থাকে, চাপের মধ্যে থাকবে না। স্যার, আমি একটু যোগ করি, দুর্নীতিবাজদেরকে 2-1টাকে শাস্তি দিলে, বছরে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে হয়তো একটা অবদমিত হবে, কিন্তু দুর্নীতি নির্মূল বা এটাকে বিনাশ করা যাবে না। এর জন্য যেটা দরকার, দুর্নীতিবাদ যারা, তারাই যদি সম্মানের পাত্র হয় দেশে, রেসপেক্টের জায়গায় যদি, অর্থাৎ তাদের রাজনৈতিক, তাদের সামাজিক প্রতিপত্তি যদি বাড়ে, ওই লোকটা দুর্নীতি করে করে গ্রামে মসজিদ দোতলা করে দিতেছে, এসি লাগাচ্ছে, মানুষকে হজে পাঠাচ্ছে, এত জনপ্রিয় দুর্নীতিবাজরা, প্রত্যেকটা দুর্নীতিবাজ তার গ্রামে তার জন্য হাহাকার, মানে এত দয়ালু। তো এই যে মানুষে কিন্তু জানা না যে তা না, তার বেতনগত, আর আমাকে মসজিদের মধ্যে 4টা এসি লাগাই দিল, ওই নিজে টাকা দিয়ে এটা করে দিল, ওটা করে দিল। তো এটা মানুষ তো খোঁজ নেওয়ার দরকার, মানুষ তো যায় তার কাছে সাহায্যের জন্য, এবং তারা পরে এক পর্যায়ে আওয়ামী লীগ বা বিএনপি নমিনেশন কিনে ফেলে। তো এই যে অবস্থাটা, অর্থাৎ দুর্নীতির প্রতি যদি একটা সামাজিক ধিক্কার, অর্থাৎ সামাজিকভাবে যদি আমরা দুর্নীতিবাজদেরকে ঘৃণা করতে না পারি, যে আর সমাজ যদি তাদেরকে রেসপেক্ট করে, সম্মান করে, যে যত দুর্নীতিবাজ সে তত বেশি দয়ালু, দান খয়রাত করে এবং ধর্মপ্রাণ বটে। দুর্নীতিবাজদের প্রচুর লোক আছে, প্রচুর হজ করে এবং প্রচুর ওমরা করে প্রত্যেক বছর, আমি দেখছি ঘুষের টাকা দিয়ে ওমরা করে। তো এই লোকগুলোকে যদি সামাজিকভাবে চিহ্নিত করে যদি আমরা সামাজিকভাবে বয়কট করতে না পারি, ঘৃণা করতে না পারি, তাহলে এই দুর্নীতিকে আপনি নির্মূল করতে পারবেন। আমি আপনার সঙ্গে পুরোপুরি একমত মিজান, সামাজিকভাবে প্রতিরোধ করে নাও।
সমাজের সংজ্ঞাটা কি, সমাজ বলিতে কি বোঝা যায়? সমাজ হচ্ছে যে সমাজের যিনি সমাজপতি, এক একটা এলাকাতে, একটা উপজেলা বলেন, একটা ইউনিয়ন বলেন, একটা জেলা বলেন, সেখানে যারা নেতৃস্থানীয় যারা আর কি, তারা যা বলিবেন তাহাই সমাজ গ্রহণ করিতে বাধ্য, কারণ সমাজ তাদের মুখের দিকে তাকিয়ে থাকে। সেখানেই তো পচনটা সামাজিকভাবে আপনি আন্দোলন গড়ে তুলবেন, নেতৃবৃন্দকে বাদ দিয়ে করবেন। ওই নেতৃবৃন্দই যদি সেগুলাতে জড়িত থাকে তাহলে কোথায়? না, নেতৃবৃন্দ তো নেতা হচ্ছে ফলোয়ারদের কারণে, ফলোয়াররাও তো ওইরকম নেতাই থাকে, ওরকম দুর্নীতিবাজ লোকদেরকেই নেতা বানায় এই ফলোয়াররা। আপনি মনে করেন না যে দুর্নীতিবাজরা খুব নিজে জোর করে হয়ে যায়, ওখানে ওরাই পপুলার। কিন্তু সেরকম কিনা যখন দুর্নীতিবাজরা বেকায়দায় পড়ে তখন তারা রাজনৈতিকভাবে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করে কিনা, রাজনৈতিক দলের উপর ভর করে? সেটা তো সবসময় করে। দুর্নীতিবাজের বড় আশ্রয়স্থল হচ্ছে রাজনৈতিক দল। এটা আপনি যেই দলে করেন, বিরোধী দলে বলবেন যে করছেন দুর্নীতি, কিন্তু সরকার আমাকে প্রতিহিংসা পরায়ণ হয়ে আমাকে মামলায় জড়াচ্ছে বা ক্ষতিগ্রস্ত করছে। আর সরকারি দলে থাকলে তো আপনাকে কেউ মামলাও জড়াবে না, আপনি আরো আরামে থাকবেন। এই রাজনৈতিক দল হচ্ছে একটা বড় আশ্রয়স্থল দুর্নীতিবাদের জন্য, এবং তাই হচ্ছে। এটা আমাদের দেশে না, অনেক দেশে, আমাদের এই এলাকার বহু দেশে। এক কথায় রাজনীতিক বলুন, ব্যবসায়ী বলুন, আর আমলা বলুন, এদের একটা নেক্সাস, এদের একটা যে সমন্বয়, একটা এটাই কিন্তু দুর্নীতির আসল ভিত্তি। এরা হাত মিলিয়েই তারা আমরা যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষগুলো, যেগুলা সাধারণ মানুষ বলি যাদেরকে আর কি, তারা বেচারারা কিছুই করতে পারে না নেতার হুকুম ছাড়া, নেতার সমর্থন ছাড়া। নেতা যদি বলেন, নেতার কাছে গিয়ে আমি দিলাম, নালিশ দিলাম যে নেতা অমুকে কিন্তু আমাদের কাছে চাঁদা তুলে, নেতা যে হ্যাঁ চুপ কর, যা যা যা, ঠিক আছে, তাকে তার কাজ করতে দে, তুই আমার কাছে আসিস, এটাই যদি হয়, এবং এটাই হচ্ছে, তার মানে কি নেতা সাহেবের সমর্থন নেতাই পাঠাইছে। হ্যাঁ, নেতাই পাঠাইছে। এই এতক্ষণে আসলেন, তাহলে পরে বলেন যে নেতা যারা, সেই নেতা রাজনীতিক নেতা হতে পারে, আমলা নেতা, প্রশাসনের মধ্যে আমলা নেতা হতে পারে, আর ব্যবসায়ী মহলে যারা মাসলম্যান তারা তো আছেই। ওদেরকে আর কি আপনি চিহ্নিত করুন, অমুক রাজনীতিককে আমি গ্রহণ করব না, এইটাই সামাজিকভাবে করুন, প্রতিষ্ঠিত করুন। অমুক আমলা আমাদের এখানে চাকরি করতে পারবে না, আসতে পারবে না, অমুক আমলার কোনো নির্দেশ মানব না, এটা যদি গড়ে তোলে, এটা খুবই কঠিন ব্যাপার। তবে এটা আসতে হবে, সব কথা শেষ কথা, সব কিছুরই দৃষ্টান্ত আসতে হবে মাথা থেকে, উপর থেকে আসতে হবে। উপরের স্তরে যারা রয়েছেন, রাজনীতির উপরের দিকে যারা রয়েছেন, তারা ইউনিয়ন লেভেলের আর জেলা লেভেলের রাজনীতিবিদ দিয়ে হবে না। আপনার রাষ্ট্রীয় পর্যায়ে যারা নেতৃবৃন্দ রয়েছেন রাজনীতিতে, আর ওই ডেপুটি কমিশনার বা ইউএনও বা ওসি, এদের ইয়েতে হবে না, আমলাগিরি চলবে না। কোত্থেকে আসতে হবে? যারা সচিব হয়ে আছেন, যারা বিভিন্ন ডিপার্টমেন্টের, যারা ডিজি ফিজি ইত্যাদি হয়ে আছেন বড় বড়, এই সাহেবেরা, এরা কিভাবে চালান তাদের অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের, সেটাই ইম্পর্টেন্ট। স্যার, আপনি তো সরকারি অফিস টফিসের কথা বলতেছেন, এই রাজনৈতিক দলগুলোর যে পদ পদবিগুলো আছে, বিভিন্ন পত্রিকা এগুলো নিয়েও নিউজ আসছে, এবং প্রত্যেকটা জায়গার মধ্যে নাকি লেনদেনের ব্যাপার আছে, কমিটি বিক্রি, উপদপ্তর সম্পাদক হবেন একটা ওয়ার্ডের, সেটাও কিন্তু বিক্রি হয়। আমাদের বড় রাজনৈতিক দলগুলোর এই পদগুলা পত্রিকায় তো নিউজ আসছে, আজকেও কালকেও দেখলাম। এই কারণে অসংখ্য উপকমিটি থাকে, উপকমিটি না, এই যে কমিটি ভাঙা হয় আবার করা হয়, আবার ভাঙা হয় আবার করা, এই প্রত্যেকটার মধ্যে নাকি লেনদেন আছে। এটা নট অনলি সরকারি দল, যে কোনো দলের ক্ষেত্রে, সরকারি দলের তো এটা পদ আরো লোভনীয়, এটা বন্ধ করতে হলে আবার ঘুরে ফিরে এই কথাই আসে, একটা কেন্দ্রবিন্দুতে গিয়ে এটা দাঁড়ায়, এমন জায়গায় আর কি যেখান থেকে একদম সব মানুষের আস্থা আছে যে এখানে উনি বা আপনি, তারা দুর্নীতি করছেন না, খুবই ভালো মানুষ, আর আমি দুর্নীতিবাজ, ধরার দায়িত্বটা তো আপনাদেরই। আপনাদের অধীনে যদি আমি থাকি, উনি 1 নম্বর নেতা, আপনি 2 নম্বর নেতা, আর আমি নিচে 3 নম্বর, 30 নম্বর, 300 নম্বর হতে পারি, আমাকে কন্ট্রোল করার দায়িত্বটা তো আপনাদের। আমি সেই দিকেই আমি ইঙ্গিত করতেছি। সেই দিকে ইঙ্গিত করলে আমাদের রাজনৈতিক ব্যবস্থাপনায় দেখা যায় তো দুর্নীতিবাজ, টাকাওয়ালা, পেশিওয়ালা লোকজনকে তো জনপ্রতিনিধি বা ধরেন প্রতিষ্ঠিত করার জন্য রাজনৈতিক দলগুলো খুঁজে বেড়ায়। হ্যাঁ, কিন্তু সেখানে যদি মাছের মাথায় যদি পচন ধরে যায়,
আমি এখন কিন্তু উপরের দিকের কথা বলছি, নিচের দিকের কথা বলছি না। মাছের মাথায় যদি পচন ধরে তাহলে তো সমস্ত মাছই নষ্ট হয়ে যাবে। এখন স্যার এটা নষ্ট হয়ে গেছে, কোনো- এখন নষ্ট হয়ে যাবে না। না, না, আমি- ওই নিচের দিকের লোকরাও কিন্তু ওই ওরকম ক্যান্ডিডেট খুঁজে বেড়ায় যে প্রচুর টাকা খরচ করে টাকা খরচ করে আমাকে টাকা দিতে পারবে। এই জন্য দলগুলো টাকাওয়ালা ঘুষখোর অথবা বেশি টাকাওয়ালা লোকের খুঁজে বের করে। হ্যাঁ, সেখানে যদি আপনি আর আমি যদি আমরা দল পরিচালনা সেই জন্য তো দল আমাদেরকে এই জন্য দল বিশৃঙ্খলা চেইন তৈরি হয়ে আছে। দল পরিচালনায় দল যদি পরিচালনার কোনো সুযোগ আমাদের নাই এবং আমি পাবো না কোনোদিন। কারণ নাই। আমি বলছি আমরা একটা শেষ দলের করব। যারা একেবারে সম্পূর্ণ শীর্ষ পর্যায়ের তাদের কথা বলছি। তারা যদি বলেন যে আমরা অসহায়, তাহলে এই জাতির এই দেশের কোনো ভবিষ্যৎ নাই। তাদের বলতে হবে যে না, করতে দেব না। এখানে দৃষ্টান্ত স্থাপন করুন। আপনি তাকিয়ে দেখুন, ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন, স্টপ ছিল ভালোই দেখে, শক্ত ছিল বলেই দেশ স্বাধীন হয়ে গেছে। জি, আলোচনা বিষয়ের জন্য মোফাজ্জল করিম এবং প্রফেসর ডক্টর মিজানুর রহমান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।